একটা সংসার যেমন সুখের হয় রমণীর গুণে, ঠিক তেমনি একটি সংসার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যে ভরে ওঠে একজন রমণীর গুণে। একজন নারীর যতটা যত্ন নিয়ে একটা সংসারে হাত রাখবেন, একটা সংসার ঠিক ততটাই আলোকিত হয়ে ওঠে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিছুদিন যাবৎ যে পরিমাণে গরম পড়েছে, সবাই ভালো থাকতে চাইলেও হয়তোবা ভালো থাকাটা সম্ভব হচ্ছে না। সকালে আজকে নাস্তার পর্বটা শেষ হয়ে গিয়েছে, এরপরে সংসারে বেশ কিছু কাজ করেছি। এখন এমন একটা কাজ করছি যে কাজটা খুব স্বল্প সময়ে হয়ে যায়, কিন্তু আসলে অলসতার কারণে করা হচ্ছিল না। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আমি রান্নার কাজে যেসব কাঠের স্পাচুলা বা খুন্তি যেটাই বলেন না কেন, যেগুলো ব্যবহার করি সব সময়, সেগুলো আজকে একটু ডিপ ক্লিন করব। তো প্রথমেই কিন্তু আমি পানিতে বেশি কিছু না, শুধুমাত্র লবণ দিয়ে এটাকে জাস্ট কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে জাস্ট ভীম দিয়ে সবগুলো ক্লিন করে নিব। তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। আসলে রান্নার জন্য বা আমরা আসলে রান্নার কাজে যেসব জিনিসগুলো ব্যবহার করি, সেটা হাঁড়ি পাতিল বা ছোট ছোট যে জিনিসগুলোই হোক না কেন, বা কিচেনে আমরা যেসব তয়লা ন্যাকড়া যা ইউজ করি না কেন, এগুলো কিন্তু আমাদেরকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব বেশি জরুরি। কারণ এগুলো যদি আসলে কোনো কারণে ফাঙ্গাস বা কোনো কিছু লেগে থাকে, তাহলে কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো এভাবে ক্লিন করে নিলে মাঝে মাঝে কিন্তু এটা খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। তো অনেক দিন ধরেই ভাবছিলাম, মানে প্রায় ১ সপ্তাহ ধরেই ভাবছিলাম, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আমি খুব ভালোভাবে সবগুলো কাঠের যে আমার স্পাচুলা বা কাঠি রয়েছে সবগুলোই কিন্তু ক্লিন করে নিয়েছি। এরপরে সারিকা এখন স্কুলে যাবে। তো মেয়ে স্কুলে যাওয়ার আগে এখানে ২ ভাই বোন মিলে খেলছিল। তো এই খেলাটা আমার কাছে এত জটিল মনে হয়। এখন তো বর্তমানে প্রত্যেক বাচ্চাদের একদম পছন্দের একটা খেলা হচ্ছে উনো। আমাকে কতবার এই খেলার জন্য আমার মেয়ে আসলে জোর-জবরদস্তি করে, কিন্তু আমি এই খেলার আগা মাথা কিছুই বুঝতে পারি না। তো দেখলাম আমার ছেলে কিন্তু বেশ মজা করে খেলছিল এবং সে কিন্তু ফার্স্ট হয়েছিল। সেই জিতে নিয়েছে। তো সে তো খুশিতে একদম আটখানা। তো আসলে বাচ্চাদের এই জিনিসগুলো দেখতেও খুব ভালো লাগে। তো আজকে আমি বেডশিটটা ক্লিন করব। তো সেই সাথে এখানে যে কাঁথা আছে, কাঁথাটাও ক্লিন করব। আর তার নিচে যে কাঁথা টাইপের বা একটা তোশক টাইপের আছে পাতলা, সেটাও কিন্তু আমি রোদে দিব। তো এখানে আমি কাঁথাটা ওয়াশিং মেশিনে দিয়ে দিব, যেহেতু কাঁথাগুলো খুব ভারী হয়। আমার গত ভিডিওতে মনিকা হাসান আইডি থেকে আপু কমেন্ট করেছেন, সত্যি এত সুন্দর পরিপাটি ঘর দেখতে কার না ভালো লাগে। সঙ্গে খালাম্মার বাসাটা তো একদম নিখুঁত। মাশাল্লাহ, তোমাদের জন্য অনেক দোয়া রইল। আপু আরও কমেন্ট করেছিলেন, তা আপুর জন্য, মনিকা আপুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এখানে আমি কাঁথাটা ওয়াশিং মেশিনে দিয়ে এরপরে দুপুরের জন্য যে রান্না বান্না সেটা শুরু করে দেব। আসলে সকালে কাজকর্মের কোনো শেষ থাকে না, দৌড়াদৌড়ির কোনো শেষ থাকে না। তবে আমার কাছে মনে হয় যাদের বাসায় আসলে বাচ্চারা আছে, ২ জন ৩ জন বাচ্চা আছে, তাদের বাসায় কিন্তু সারাদিনই কাজের কোনো শেষ থাকে না। কারণ দেখা যায় দুপুরের পরেও বাচ্চাদের কিন্তু স্কুল থেকে আসা, তাদেরকে খাবার দেয়া, কাপড় গোছানো, কত কি আসলে কাজ থাকে। এইসব করতে করতে আবার বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার সময় চলে আসে। তো আসলে আমাদের মেয়েদের অবসরটা কোথায়? আমরা মেয়েরা সারাটা দিনই কিন্তু সংসারের পিছনেই ছুটতে থাকি। তো এখানে ফুলকপিটা আমি গরম পানি এবং লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম। এতে করে এর ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। আমার কখনোই আসলে অফ সিজনের জিনিস ভালো লাগে না। আমার প্রত্যেকটা খাবার সিজনাল ওয়েতে আসলে খেতে ভালো লাগে। যেমন ফুলকপি, গাজর বা যেকোনো যে শীতের সবজি আছে, এগুলো আমার শীতের সময়ই খেতে ভালো লাগে। তো বাজারে আসলে এখন তো সব কিছুই ১২ মাস পাওয়া যায়। তো দেখে নিয়ে এসেছে, এজন্য রান্নাটাও করতে হবে। তো এখানে আমি একপাশে মাছ বসিয়ে দিব, বড় মাছ, যেহেতু সকালে মাছের বাজারটা নিয়ে এসেছিল। তো এইজন্য ভাবলাম টাটকা টাটকা ২ রকমের মাছটাই রান্না করে দিই। তো একপাশে এখানে আমি রুই মাছটা রান্না করব, আর অন্য পাশে আমি ট্যাংরা মাছ রান্না করব।
রান্নাগুলো আমি শুধুমাত্র দুপুরের জন্যই করছি। যদিও দুপুরে শেষ হবে না, রাতের জন্য আবার থেকে যাবে। তো রাতে যখন থাকবে তখন সেটা দিয়ে ইজানকে খাওয়ানো হবে। কারণ আমার ছেলে আসলে দেখা যায় বাইরের খাবার খেতে পারে না। তো আজকে যেহেতু আমাদের বাইরে যাওয়ার কথা আছে, বাইরে গেলে আসলে টুকটাক যখন খাবার খেয়ে আসা হয়, বাসায় আর সেভাবে খাওয়া হয় না। তো দেখা যায় ভাতও নষ্ট হয়, আবার তরকারিও নষ্ট হয়ে যায়। তো আজকে ওইজন্য ওভাবেই কিন্তু রান্নাগুলো করছি। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার আসলে অসুস্থতা যাচ্ছে। তো যারা খুব ক্লোজ তারা তো জানেন। তো যারা আপনারা ভিডিও দেখেন তারাও জানেন যে আমার কিন্তু খুব ব্যাক পেইনের সমস্যা হয়েছিল। মাজায় এত পরিমাণে ব্যথা। তো রিসেন্ট আসলে সেই ব্যথাটা পায়ে নেমে এসেছে। তো ব্যথার পরিমাণটা এত তীব্র যে খুব বেশি সময় ধরে কিন্তু দাঁড়িয়ে থেকে কাজ করা যায় না। তো আসলে আমি সবার উদ্দেশ্যেই বলব যে কাজটা সবাই একটু বুঝে শুনে করবেন। যদিও আমরা মেয়েরা কাজ করলে আসলে মাথা ঠিক থাকে না। যতক্ষণ চলতেই থাকি ততক্ষণ কাজ করতেই থাকি। তবে অবশ্যই এর মাঝে আমাদের বিরতি নেওয়া উচিত। নিজের একটু যত্ন নেওয়া উচিত। কারণ আমরা যদি আসলে অচল হয়ে যাই, আমাদের সংসারটা, আমাদের বাচ্চাগুলো অচল হয়ে যায়। তো এখানে হচ্ছে রুই মাছটা যখন হয়ে এসেছে তখন আমি ইনস্ট্যান্ট কিছু ভাজা জিরা এখানে পাটায় পিষে নিয়েছি। তো সেই জিরার গুঁড়াটাই কিন্তু ব্যবহার করছি। এটা এত সুন্দর একটা ফ্লেভার আসে, যারা ইউজ করেছেন তারা তো জানেন, আর যারা করেননি তারা কিন্তু করে দেখতে পারেন। এটা পাটায় পিষে যেটা দেয়া হয়, খুব সুন্দর একটা স্মেল আসে। তো এদিকে আমি ট্যাংরা মাছের জন্যও কিন্তু মশলাগুলো কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এরপরে মাছটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু কাঁথাটাও ধোয়া হয়ে গিয়েছে। তো কাঁথাটা যখন ওয়াশ হয়ে গিয়েছে এটা এখন আমি ছাদে দিয়ে আসবো। আর যেহেতু মাছে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, খুব একটা টেনশন নেই, জাস্ট আমি যাবো আর আসবো। তো কাঁথাটা দিয়ে আমি কিন্তু চলে এসেছি বাসায়। তো দেখা যায় আসলে ট্যাংরা মাছ বা যেকোনো ছোট মাছ কিন্তু হতে খুব একটা সময় লাগে না। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো এখানে আমি নামানোর আগ দিয়ে ভাজা জিরাটা অ্যাড করে দিচ্ছি। তো এটাও এখন হয়ে গিয়েছে। এটা আমি নামিয়ে ফেলবো। আমার গত ভিডিওতে তানজান ইসলাম আইডি থেকে একজন আপু কমেন্ট করেছে, "আপু তুমি তোমার টিউলিপ ফুলগুলো কিভাবে ক্লিন করো? একটা ভিডিও দিও।" তো জানি না কখন ভিডিও দেওয়া হবে, তবে আপুর রিপ্লাইটা আমি দিয়ে দিই ভিডিওতেই। আমি আসলে যেকোনো ফুল যখন ক্লিন করি তখন খুব সাধারণভাবেই করি। আমি পানিতে জাস্ট হচ্ছে কাপড় ধোয়া পাউডারটা দিয়ে দিই। এরপরে কিছু সময়ের জন্য ফুলটা আমি ভিজিয়ে রাখি। এরপরে আমি নরমাল যে পানি থাকে সেটা দিয়ে ওয়াশ করে ফেলি। তবে যখন আমি বৃষ্টির পানি ধরতে পারি তখন বৃষ্টির পানি দিয়ে ক্লিন করি। কারণ বৃষ্টির পানি দিয়ে কিন্তু কাপড় বলেন বা যেকোনো কিছু কিন্তু খুব ভালোভাবে ওয়াশ হয়, বা এসির পানি দিয়েও কিন্তু আপনি করতে পারেন। তো আমি কিন্তু এভাবেই করি। তো যেভাবে করি আমি সেভাবেই আপুকে বলে দিলাম। আর ফুল আসলে যতটা কম ওয়াশ করা যায় ততটাই ভালো। তো এখানে আমি ফুলকপিটা যেটা ভিজিয়ে রেখেছিলাম আলুসহ, তো সেটাই হচ্ছে এখন রান্না করে নিচ্ছি। তো প্রথমে আমি লবণ দিয়ে এবং হালকা পরিমাণে হলুদ দিয়ে জাস্ট ভেজে নিয়েছি ৫ থেকে ৬ মিনিটের জন্য। এরপরে এখন আমি এটা রান্না করব। তো এখানে আমি তেলের মধ্যে ৫ ফোড়ন দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, সেই সাথে হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়াটাও অ্যাড করেছি। এরপরে আমি এখানে দিয়েছিলাম জিরার গুঁড়া। আমি শুকনা মরিচও দিয়েছি, আবার কাঁচা মরিচও দিয়েছি। এখন খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব অনেক সময় ধরে। আমি জানি না কেন এটা আসলে অফ সিজনে ফুলকপিটা হয়েছে এজন্য কিনা, সেদ্ধ হতে এত পরিমাণে সময় লেগেছে যেটা আসলে বলার বাইরে। আমি আসলে অনেক বিরক্ত হয়ে গিয়েছিলাম, কারণ এত সময় লেগেছে, এত পরিমাণে টাইম নিয়ে আসলে আমি এই তরকারিটা রান্না করেছি, যেটা আসলে বলার বাইরে, খুব ধৈর্যের পরীক্ষা। তো আসলে আমার কাছে মনে হয়েছে এটা হয়তোবা অফ সিজনে সবজি এজন্য কিনা। কারণ নরমালি দেখা যায় ভাজি করলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দুপুরে রান্নাবান্না সবকিছুই আমি টেবিলে পরিবেশন করে দিয়েছি, আর ভাতটাও করে নিয়েছি। হটপটে ভাতটা আমি ঢেলে নিয়েছি। তো টেবিলে সবকিছু রেডি করে এখন আমি গোসলটা করে নিব। এরপরে আমার হাসব্যান্ড এসেছে, আমরা একসাথে খাওয়া-দাওয়া করেছি। তো ও যখন অফিসে চলে গিয়েছে এরপরে হচ্ছে আমি বাসাটা আবারও গুছাতে শুরু করেছি, মানে আমাদের বেডরুমটা। তো এগুলো যেহেতু আমি ধুয়ে দিয়েছিলাম, এখন এগুলো সুন্দর করে বিছিয়েও নিচ্ছি। বেড গুছানোটা আমার কাছে মনে হয় কম বেশি সবার কাছে একটা আলসেমি কাজ করে, বা সবার কাছে একটা অলসতার কাজ মনে হয়। তবে এটা যখন গোছানো হয় এটা দেখতে সত্যি খুব ভালো লাগে। মানে একটা পরিপাটি গোছানো বেড, আসলে এটা অন্যরকম শান্তি।
তা আসলে আমাদের মেয়েদের চাওয়া পাওয়া খুব কম। আমার কাছে মাঝে, মাঝে মনে হয় যে আমরা সংসারের টুকিটাকি জিনিস একটু গোছানো, সাজানো, কেনাকাটার মধ্যেই আমাদের আসলে আনন্দটা সীমাবদ্ধ হয়ে যায়। একটা পর্যায়ে গিয়ে আমি বলব না বিয়ের পরপরই মেয়েরা এরকমটা হয়। আমার কাছে মনে হয় একটা সময়ে গিয়ে হয়তোবা সবাই এরকমটা হয়। তো এরপরে হচ্ছে আমি এখানে গাছটাও দিয়ে দিচ্ছি। গাছটা আমি বাইরে রেখেছিলাম আলোতে। তো এরপরে হচ্ছে আমি এখন এটা ঘরে দিয়ে দিচ্ছি। তো গাছটা আসলে আমার খুব পছন্দের একটা গাছ। তো এই গাছটা আমি ভাবছি আবারও অন্য একটা টবে লাগাবো। কারণ এইখান থেকে আসলে বেশ কিছু পরিমাণে ডাল হয়েছে। তবে ডালগুলো কেটে নিলে নাকি এটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এজন্য আমি কিছুদিন অপেক্ষাও করছি। তো এরপরে হচ্ছে আমি ছেলেকে ঘুম দিয়েছি। ছেলেকে ঘুম দেওয়ার পরে আমি এখন মেয়ের রুমে যে কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো এখানে ভাবলাম যে কাপড়গুলো গুছানোর পরে যেগুলো আয়রন করার জন্য কাপড় সেগুলো আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। কারণ ওগুলো লন্ড্রিতে দিবে। আর এখানে হচ্ছে আমার ছেলের যে ছোট ছোট শার্টগুলো এগুলো আসলে আমি লন্ড্রিতে দেই না। ওর কাপড় সবসময় আমি নিজেই আয়রন করি। একটা সময় আসলে আমার নিজের ড্রেস আমি নিজেও করতাম। যখন অফুরন্ত সময় ছিল বিয়ের পরে। তখন তো আসলে বাচ্চা-কাচ্চা ছিল না। তখন সারাদিন উঠে বসেও মনে হতো সময় যেত না। আর এখন সারাদিন কাজ করতে, করতে কোন দিক দিয়ে সময় চলে যায় এটাই বুঝতে পারি না। কখন সকাল হয় আর কখন রাত হয়। সময়ের কাজগুলো যদি আসলে সময়ে করা যায় তাহলে দেখবেন কাজগুলো হালকা হয়। তা না হলে মনে হয় যে কাজের পাহাড় জমে যায়। আর তখন যে সিচুয়েশনটা আসে আমার তো তখন মনে হয় সবকিছু ছেড়ে চুড়ে কোথাও একদম যেয়ে চুপ করে বসে থাকি। আমার ক্ষেত্রে এরকমটা হয়। আমি জানি না কারো ক্ষেত্রে এমনটা হয় কিনা। তো আসলে সময়ের কাজগুলো সময়ে করে নেওয়াটা সবথেকে ভালো হয়। তো এখন যে পরিমাণে আসলে ধুলা আমি জানি না সব জায়গায় এরকম ধুলা কিনা। এত পরিমাণে ধুলা, ফার্নিচারে এত পরিমাণে ময়লা হয় যে আসলে প্রত্যেকদিন ফার্নিচার ক্লিন করতেই হয়। তো প্রত্যেকদিন আসলে ফার্নিচার এখন ক্লিন করাটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো দেখা যায় একেক দিন একেকটা ক্লিন করি। মানে একেক রুম আরকি। তো এখানে হচ্ছে আমি ওর ছোট শার্টগুলো ইস্ত্রি করে নিয়েছি বা আয়রন করে নিয়েছি। আসলে ছোট বাচ্চাদের জিনিস দেখতেও খুব ভালো লাগে মাশাআল্লাহ। তো আমার কাপড়ের পর্ব শেষ। কাপড়-চোপড় সব গোছানো হয়ে গিয়েছে। এখন মেয়ের রুমটা গুছিয়ে রাখছি। কারণ ও আসলে যখন স্কুল থেকে বিকালে আসে, রুম যদি এলোমেলো রাখি তাহলে আসলে ওর মনটাও খারাপ হয়। ও তখন বলে, "আম্মু আমি কোথায় কি রাখবো? কোথায় শুবো? কোথায় একটু আমি বসবো?" তো এমনটা শুরু করে দেয়। তো রুমটা আসলে এখন চেষ্টা করি সবসময় যেন একদম ফ্রি থাকে। এখানে কোনো কাপড়-চোপড় কোনো কিছু না থাকে। তো এরপরে হচ্ছে বিকেল বেলায় তো আমার ছেলে সকাল থেকে আজকে বায়না ধরেছে সে কেক খাবে। তো তাকে আসলে কেক বানিয়ে দেওয়ার জন্যই প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। মানে ডিম হচ্ছে বাইরে রেখেছিলাম ফ্রিজের বাইরে। তো এখানে যখন চিনি দিচ্ছিলাম তখন দেখলাম চিনির মধ্যে লং ছিল, লংটা উঠিয়ে নিয়েছি। তো অনেক সময় দেখা যায় চিনিতে কিন্তু পিঁপড়া চলে যায়। তো সেক্ষেত্রে যদি লং রাখা যায় তাহলে কিন্তু পিঁপড়া যায় না। তো আমি এজন্য চেষ্টা করি কিছু লং রেখে দেয়ার। তো এখানে আমি ডিমের কুসুম সহই কিন্তু এখানে আমি ১ কাপের একটু পরিমাণে কম চিনি দিয়েছি আর সেই সাথে ২ টো ডিম দিয়েছি। ১ কাপের একটু পরিমাণে কম বলতে 1/2 কাপ দিয়েছি তারপরে একটু পরিমাণে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি চিনি এবং ডিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। ১ম এ আমি এখানে লো হিটে দিয়েছিলাম, এরপরে কিন্তু হাই হিটে বিট করেছি। তো সুন্দর একটা ফোম হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি একদম দেখতেই পাচ্ছেন একদম ডুবো করে 1/2 কাপ পরিমাণে কিন্তু এখানে তেলটা এড করেছি। এখন আবারও হালকা পরিমাণে বিট করে নিচ্ছি। এখন আমি এখানে ময়দা দিয়ে দিব। ময়দাটা আমি দিব এখানে ১ কাপ পরিমাণে। এরপরে আমি এখানে একে দিয়ে দিব বেকিং পাউডার, সেই সাথে দিয়ে দিব গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, এতে করে দেখবেন কেকের যে টেস্টটা বা লুকটা এটা খুব সুন্দর আসে। তো এখন হচ্ছে সবকিছু খুব ভালোভাবে আমি এখানে মিক্স করে নিচ্ছি। তো এখন আর ইচ্ছে করে না ক্রিম কেক বানাতে, কারণ অনেক ঝামেলা হয়, অনেক বাসন-কোসন আসলে একদম মাখামাখি হয়, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। এত সময়ও এখন পাওয়া যায় না। তো ছেলে আসলে এভাবে প্লেন কেকটাই খেতে পছন্দ করে। যখন ওদেরকে বানিয়ে দিই, একদম বানানোর পরে কিন্তু এক নিমিষেই একটা কেক শেষ হয়ে যায়। তো এখানে বেটারটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর আমি আগে থেকেই কিন্তু একটা পাতিল হচ্ছে প্রিহিটে দিয়ে দিয়েছিলাম চুলায়। তো আমি কিন্তু কখনোই আসলে ওভেনে কেক বানাইনি। আমার সবসময় চুলাতেই কেক বানানো হয় এবং আমার কাছে মনে হয় আমার কেকগুলো চুলাতেই পারফেক্ট হয়। তো
তো খুব সুন্দর একটা দেখতেই পাচ্ছেন একদম স্পঞ্জি একটা কেক হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল কেকটা। তো এটাকে আমি এখন একটু স্লাইস করে কেটে নিব। তো যদি আসলে মোল্ডটা বা পাত্রটা যদি গোল না হয়, একটু লম্বাটে টাইপের হয়, সেক্ষেত্রে কিন্তু এভাবে একদম সুন্দর করে স্লাইস করে নেওয়া যায়। তো যেহেতু এটা গোল ছিল, আমি চারিদিক দিয়ে এভাবে একটু করে অংশ কেটে রেখে দিব। আমরা বাসায় যখন কোনো খাবার তৈরি করি আর সেটা দেখার পরে বাচ্চাদের চোখে মুখে যে আনন্দটা থাকে, সেটা দেখলে আসলে সব পরিশ্রম, সব কষ্ট কিন্তু দূর হয়ে যায়। এখন যেহেতু দিনটা অনেক বড় হয়েছে, তো দেখা যায় সন্ধ্যা তো হয় একদম ৭টায়। তো নাস্তা করতে করতেই কিন্তু ৭:৩০ হয়ে যায়। তো এই কারণে কিন্তু রাতের খাবারটা আসলে খেতে সবার একটু অনীহা হয়। তো এই তো আমি কেকটা সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।